where the mind is without fear and the head is held high, where knowledge is free. ওয়েলকাম টু অল। আমি শঙ্কর কুমার দাস, মালদা জেলা স্কুলের গণিতের শিক্ষক। তোমরা জানো, ডিউ টু কোভিড-19 প্যান্ডেমিক গত কয়েক মাস ধরে সমস্ত স্কুলের পঠন পাঠন টোটালি বন্ধ এবং ছাত্রছাত্রীদের প্রচণ্ড সম্মুখীন হতে হয়েছে। এই সমস্যার কথা ভেবে মালদা জেলা প্রশাসন এবং শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে এই অনলাইন ক্লাসের সূচনা। আজকের অনলাইন ক্লাসে তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছ, তাদের সকলকেই মালদা জেলা স্কুল তথা আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ রইল। এই যে অনুষ্ঠান বা এই যে উদ্যোগ মালদা জেলা প্রশাসন ও শিক্ষা দপ্তর নিয়েছেন, এই উদ্যোগকে আমরা সকলে মিলে সফলতার পথে এগিয়ে নিয়ে যাব এবং মালদা জেলা নয়, পশ্চিমবঙ্গে এর ব্যাপ্তি ঘটবে এই আশা রাখি। আজকে আমার আলোচ্য বিষয় একাদশ শ্রেণীর সরল রেখা, স্ট্রেট লাইন। আমরা সরাসরি চলে যাচ্ছি সরল রেখা। প্রথমেই আগে জানতে চাইবো যে সরল রেখা কী, জানবো সরল রেখা কী, সরল রেখা কাকে বলে। এটা হয়তো আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। সরল রেখা কাকে বলে? সরল রেখা হচ্ছে যে কোনো সমতলে একটি বিন্দু যদি গতিশীল থাকে, তাহলে দিক না পরিবর্তন করে যদি সে গতিশীল থাকে, তাহলে তার যে সঞ্চারপথ তাকেই বলা হয় সরলরেখা। আর ওই সঞ্চারপথের সমীকরণকে বলা হয় সরলরেখার সমীকরণ। যেমন ধরো, এই বোর্ড একটা সমতল, এই একটা বিন্দু, এই সোজা একই দিকে সঞ্চরণশীল থাকছে, কোনো দিক পরিবর্তন করছে না। তাহলে যে সঞ্চারপথটা পেলাম, এটাই সঞ্চারপথ, এটাই হচ্ছে সরলরেখা। আর এর সমীকরণকে সরলরেখার সমীকরণ বলেন। এবার দেখো যে একটা গতিশীল বিন্দুর দিক বিভিন্নভাবে নির্ণয় করা যায়। যেমন অক্ষ দিয়ে যদি বোঝায় তাহলে সুবিধা হবে। এক্স অক্ষ, ওয়াই অক্ষ। বলা হলো একটি গতিশীল বিন্দু মূল বিন্দু দিয়ে যায় এবং এক্স অক্ষের সঙ্গে সর্বদা 30 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে তার গতিপথটা কেমন হবে? মূল বিন্দু দিয়ে যায়, তাহলে এইরকম হবে। এটা 30 ডিগ্রি, এই গতিপথ হবে। আবার যদি বলে যে কোনো গতিশীল বিন্দু এক্স অক্ষের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে, কিন্তু ওয়াই অক্ষকে, ধনাত্মক ওয়াই অক্ষকে 0.3 বিন্দুতে ছেদ করে। যেমন ধরো 30 ডিগ্রি কোণ 0.3 বিন্দুতে ছেদ করে। 0.3 যদি এই বিন্দুটা হয় আর 30 ডিগ্রি কোণ, তাহলে এইভাবে গতিশীল হতে পারে। আরও রকম হতে পারে যে একটি বিন্দু গতিশীল, এই রূপে গতিশীল যে সে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে যথাক্রমে 3 একক দূরত্বে ও 5 একক দূরত্বে ছিন্ন করে। তাহলে কেমন হবে? এখান থেকে এটা 3, এখান থেকে এটা 5, তাহলে এই রকম গতিশীল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গতিশীল বিন্দুর দিক বিভিন্নভাবে নির্ণয় করা যায়। যেহেতু গতিশীল বিন্দুর সঞ্চারপথটাই হচ্ছে সরলরেখা এবং সেটাই সরলরেখার সমীকরণ, সেই জন্য
সরলরেখার সমীকরণেরও বিভিন্ন আকার আছে, যেহেতু গতিশীল বিন্দুর দিকটা বিভিন্ন আছে, বিভিন্নভাবে নির্ণয় করা যায়, সেই জন্য ওই সরলরেখার সমীকরণেরও বিভিন্ন আকার আছে। বোঝা গেল? তাহলে এরপরে আমরা জানবো যে সরলরেখার আনতি, ইনক্লিনেশন। ইনক্লিনেশন ইনক্লিনেশন ইনক্লিনেশনটা কি? ইনক্লিনেশন অর্থাৎ আনতি, মানে কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সহিত যে কোণ উৎপন্ন করে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সহিত যে কোণ উৎপন্ন করে, সেই কোণের মানই হচ্ছে ওই সরলরেখার আনতি বা ইনক্লিনেশন। যেমন ধরো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এদিক ডান দিকটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ, এইটা ধনাত্মক ওয়াই অক্ষ। তাহলে কোনো সরলরেখা, ধরো এই একটা সরলরেখা, এর সঙ্গে যে কোণটা উৎপন্ন করে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সহিত যে কোণ উৎপন্ন করে, ধরলাম এখানে থিটা কোণ উৎপন্ন করেছে, তাহলে এই থিটা হচ্ছে এই সরলরেখার, এই যে এই সরলরেখার আনতি বা ইনক্লিনেশন। এরপরে হচ্ছে গ্রেডিয়েন্ট বা স্লোপ, অর্থাৎ নতি বা প্রবণতা। স্লোপ, স্লোপ অর গ্রেডিয়েন্ট। নতি বা প্রবণতা। নতি বা প্রবণতা কি? যে যে এই যে সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সহিত থিটা কোণ উৎপন্ন করেছে, এই ট্যানের মান, এই ট্যানের মানকেই ওই সরলরেখার নতি বা প্রবণতা বলা হয়। অর্থাৎ ট্যান থিটাকে একে সাধারণত এম দিয়ে প্রকাশ করা হয়, এম সমান ট্যান থিটা। তাহলে সরলরেখার প্রবণতা বা নতি হচ্ছে যদি সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সহিত থিটা কোণ উৎপন্ন করে, তাহলে তার নতি বা প্রবণতা হচ্ছে ট্যান থিটা। এটাকে এম দিয়ে প্রকাশ করা হয়, এই জন্য এম ইকুয়াল টু ট্যান থিটা। এবার এরপরে আমরা জানবো যে কোনো সরলরেখা যদি দুটো বিন্দু দিয়ে যায়, তাহলে তার নতি বা প্রবণতা কি হবে? দুটি বিন্দু দিয়ে যায়। ধরো এই সরলরেখাটি থিটা কোণ উৎপন্ন করেছে দুটো বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এইটা x1 y1, x2 y2। তাহলে এই সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সহিত থিটা কোণ উৎপন্ন করেছে, যা x1 y1 বিন্দুগামী এবং x2 y2 বিন্দুগামী। তার প্রবণতা বা নতি কি হবে? আমরা দেখো সহজেই বলতে পারবো, এখান থেকে যদি লম্বটা নিই এক্স অক্ষের উপর, আবার এখান থেকেও যদি লম্বটা নিই, অর্থাৎ x1 y1 বিন্দু থেকে এবং x2 y2 বিন্দু থেকে যদি লম্ব টানা হয়, এবং x1 y1 বিন্দু থেকে যদি এর উপর লম্বটা নিই, এইটাও একটা লম্ব, এটা 90 ডিগ্রি, এগুলো সব 90 ডিগ্রি। তাহলে কি পাচ্ছি? এইটা এখান থেকে এইটার দূরত্বটা হচ্ছে x1, এটা m, এটা n নাম দিলাম, এটা p, এটা কিউব। তাহলে OM হচ্ছে x1, ON হচ্ছে x2, আর QM লম্ব যেহেতু QM হচ্ছে y1 আর PN হচ্ছে y2। তাহলে এখানে দেখো, তাহলে এইখান থেকে কিউ থেকে লম্বটি নিচ্ছে, এটাকে একটা নাম দিই, S নাম দিলাম, S। তাহলে QS কত হবে? QS হবে ON মাইনাস OM, অর্থাৎ x2 এটা মাইনাস x1, x2 মাইনাস x1। সিমিলারলি PS কত হবে? PN মাইনাস SN মানে হচ্ছে QM, অর্থাৎ এটা হচ্ছে y1, তার মানে এটা y1, তাহলে PS টা কত হচ্ছে? y2
y2 মাইনাস y1। এবার দেখো যদি এই সরলরেখাটি এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করেছে এবং কিউএস আর ও এক্স এরা পরস্পর সমান্তরাল, তাহলে এই কোণটা কি হবে? এই কোণটার মান এস কিউ পি কোণের মানও হবে থিটা। তাহলে এবার এই ত্রিভুজটা লক্ষ্য করো যে সমকোণী ত্রিভুজ পি এস কিউ, সমকোণী ত্রিভুজ পি এস কিউ থেকে আমরা কি পাচ্ছি? লম্ব, পি এস লম্ব আর কিউ এস হচ্ছে ভূমি, লম্ব বাই ভূমি টেন থিটা। তাহলে টেন থিটা সমান পেয়ে গেলাম লম্ব বাই ভূমি, অর্থাৎ y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, অর্থাৎ x1 y1 ও x2 y2 বিন্দুগামী কোনো সরলরেখার প্রবণতা হচ্ছে কোটির অন্তর ডিভাইডেড বাই ভুজের অন্তর, অর্থাৎ y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এইটা হচ্ছে দুই বিন্দুগামী সরলরেখার প্রবণতা। এবার দেখো এক্স অক্ষ দুটো সরলরেখা যদি সমান্তরাল হয়, এই একটা সরলরেখা এর কোণ হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা, আর এর সমান্তরাল সরলরেখা আর একটা এই, তাহলে এর কোণ হচ্ছে এর কোণ মান হবে থিটা। তাহলে এর প্রবণতা, প্রথমটার প্রবণতা ধরলাম m1, দ্বিতীয় সরলরেখার প্রবণতা হচ্ছে m2। তাহলে এবার বলো m1 সমান যেহেতু প্রথম সরলরেখাটা থিটা কোণ উৎপন্ন করেছে, তাহলে m1 সমান tan থিটা, আর m2 যদি দ্বিতীয় পরস্পর সমান্তরাল সরলরেখা দুটো, সুতরাং দ্বিতীয় সরলরেখাটাও থিটা কোণ উৎপন্ন করেছে, তাহলে m2 সমান tan থিটা। তাহলে কি পেলাম? m1 সমান m2, অর্থাৎ দুটো সমান্তরাল সরলরেখার প্রবণতা যদি m1 এবং m2 হয়, তাহলে m1 সমান m2 হবে। অন্যভাবে বলা যায় যে দুটো সরলরেখার প্রবণতা যদি সমান হয়, তাহলে সরলরেখা দুটো সমান্তরাল হবে। এবার যদি সরলরেখা দুটো লম্ব হয়, প্রথম সরলরেখাটা ঠিক রাখলাম m1 যার প্রবণতা, আর আরেকটা সরলরেখা যার প্রবণতা হচ্ছে m2, এইটা m2, এর উপর লম্ব। তাহলে লম্ব যদি হয় তাহলে এই কোণটা কত মান? 90 ডিগ্রি। যদি সরলরেখা দুটো পরস্পর সঙ্গে লম্ব, তাহলে এর মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দ্বিতীয় সরলরেখাটি অর্থাৎ যার প্রবণতা m2, সেটা এক্স অক্ষের সঙ্গে কত কোণ উৎপন্ন করবে? ধনাত্মক দিকের সহিত। এই কোণটার মান কত হবে? তাহলে এটার মান কত হবে বলো দেখি? এটা 90, এইটা 90, তাহলে এই কোণটার মান কত? তাহলে এটা বহিস্থ কোণ 90 আর এটা থিটা, তাহলে 90 প্লাস থিটা, অর্থাৎ 90 ডিগ্রি প্লাস থিটা কোণ উৎপন্ন করছে। অর্থাৎ প্রথম সরলরেখাটি যদি থিটা কোণ উৎপন্ন করে, সেই সরলরেখা লম্ব সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সহিত কোণ উৎপন্ন করবে 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে দ্বিতীয় সরলরেখার প্রবণতা m2, তাহলে m2 সমান কত হবে? m2 সমান, প্রথমটা তো m1 সমান tan থিটা, আমরা জানি এখানে m1 সমান tan থিটা, এটা হয়ে গেছে, এটা মুছে দিচ্ছি। m1 সমান tan থিটা তো আছেই, এবার m2 সমান, তাহলে tan কোণের মান 90 প্লাস থিটা। আর এটা সূত্র আছে ক্লাস ত্রিকোণমিতি শিখেছো, 11এই শিখেছো, tan 90 প্লাস থিটা, যেহেতু 90 ইন্টু 1 চেঞ্জ হয়ে যাবে cot থিটা, আর এটা সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত, সুতরাং নেগেটিভ সাইন মাইনাস cot থিটা।
তাহলে এই দুটোর গুণ গুণ করে দেখি। অতএব m1 ইন্টু m2 কত হচ্ছে tan থিটা ইন্টু মাইনাস কট থিটা সমান -1। অর্থাৎ দুটো সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের প্রবণতা দ্বয়ের গুণফল -1 হবে। এরপরে আমরা দেখব সরলরেখার বিভিন্ন আকার, ডিফারেন্ট ফর্মস অফ দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। সরলরেখার বিভিন্ন আকার, এগুলো আমরা প্রাথমিক জিনিসটুকু জানলাম যে সরলরেখার প্রবণতা কি, দুটি সরলরেখা সমান্তরাল হলে প্রবণতা সমান হয়, লম্ব হলে প্রবণতা দ্বয়ের গুণফল -1 হয়। এবার আমরা দেখব সরলরেখার বিভিন্ন আকার। প্রথমেই আমরা শিখব যে দুটো অক্ষ আছে তাদের সমীকরণ কেমন হবে। এক্স অক্ষের সমীকরণ কি হবে? এক্স অক্ষের সমীকরণ, এক্স অক্ষের সমীকরণ অর্থাৎ যদি এই বিন্দুটা ধরো, এই বিন্দু, এইখানে একটা বিন্দু ছিল, এটা এইভাবে এক্স অক্ষের উপর দিয়ে গতিশীল, সর্বদা এক্স অক্ষের উপর দিয়ে গতিশীল যদি হয় তাহলে এই সঞ্চারপথটাই হচ্ছে এক্স অক্ষ, আর এটাই হচ্ছে এক্স অক্ষের সমীকরণ। এর সমীকরণটা যেটা পাবো, তাহলে এবার বলো একটা গতিশীল বিন্দু এক্স অক্ষের উপর যেখানেই থাক, এখানেই থাক বা এখানেই থাক বা এখানেই থাক, যে কোনো অবস্থানে দেখবে ওয়াই অর্থাৎ কোটি ওয়াইটা হচ্ছে 0, এই শর্ত সিদ্ধ করে। অর্থাৎ এক্স অক্ষের উপর একটা গতিশীল বিন্দু এক্স অক্ষের উপর যে কোনো অবস্থানে y = 0 এই শর্ত সিদ্ধ করে চলমান থাকে। সুতরাং এক্স অক্ষের সমীকরণ হচ্ছে y = 0, y = 0। সিমিলারলি একই রকমভাবে y অক্ষের উপর যে কোনো বিন্দু নাও, যে কোনো বিন্দু নয়, তার x এর মান অলওয়েজ 0, x এর মান অলওয়েজ 0। যে কোনো জায়গায় বিন্দু নিলেই x এর মানটা হবে 0, অর্থাৎ ওই বিন্দুর ভুজ 0, অর্থাৎ x অক্ষের উপর যে কোনো বিন্দুর x = 0 এই শর্ত সিদ্ধ করে চলমান থাকে। সুতরাং y অক্ষের সমীকরণ x = 0। কি পেলাম? তাহলে x অ্যাক্সিস হচ্ছে y = 0 আর y অ্যাক্সিস, ইকুয়েশন অফ দ্য y অ্যাক্সিস x = 0। এরপরে আমরা জানবো যে x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ, প্যারালাল টু x অ্যাক্সিস কেমন হবে? এইরকম সমান্তরাল সরলরেখা, এইরকম এই সরলরেখাটা x অক্ষের সমান্তরাল, এই একটা নাম দিলাম AB সরলরেখা x অক্ষের সমান্তরাল। এই AB সরলরেখার উপর যে কোনো বিন্দু, AB সরলরেখার উপর যে কোনো একটা বিন্দু নিয়ে যদি দেখা যায় যে x অক্ষ থেকে ওই বিন্দুর দূরত্ব সর্বদা সমান, ধরে এইখানে যদি একটা বিন্দু নিই তাহলে এটা যদি B ধরি, তাহলে এইখানে যে বিন্দুটা নিব সেটাও হচ্ছে B, এখানে নিলে এটাও B, অর্থাৎ x অক্ষের কোনো সমান্তরাল সরলরেখা উপর যে কোনো বিন্দু x অক্ষ থেকে সমান দূরত্বে অবস্থিত, অর্থাৎ এই সরলরেখার উপর বিন্দুগুলি y = b, এটা y = b এই শর্ত মেনে গতিশীল থাকে। সুতরাং x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হচ্ছে y = b, অর্থাৎ প্যারালাল টু x অ্যাক্সিস। y = b। একই রকমভাবে y অক্ষের সমান্তরাল, যদি এইরকম y অক্ষের সমান্তরাল একটা সরলরেখা নিই আমরা, এই যে y অক্ষ তার সমান্তরাল সরলরেখা নিই, তাহলে দেখা যাবে এই সরলরেখার উপর যে কোনো বিন্দু যদি আমরা নিই, তার দূরত্ব y অক্ষ থেকে দূরত্ব এই বিন্দুটা যদি a হয়,
তাহলে এর যে কোনো বিন্দুর দূরত্ব এখান থেকেও দূরত্ব এ হবে, অর্থাৎ ওয়াই অক্ষে সমান্তরাল সরলরেখার উপর যে কোনো বিন্দুর এক্স এর মান অর্থাৎ ভুজ সব সময় এ মানে ধ্রুবক, তাহলে তার সমীকরণ কি হবে? এক্স ইকাল টু এ প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস কি হবে? এক্স ইকাল টু এ। তাহলে এই সমীকরণগুলো আমরা পেলাম যে এক্স অক্ষের সমীকরণ কি হবে, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হবে, ওয়াই অক্ষের সমীকরণ কি, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি। এরপরে হচ্ছে প্রবণতা ছেদিতাংশ আকার। নেক্সট আকার যেটা করব প্রবণতা ছেদিতাংশ আকার। প্রবণতা অর্থাৎ স্লোপ, ছেদিতাংশ হচ্ছে ইন্টারসেপ্ট অর্থাৎ স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। কেমন হবে ছবিটা দেখে নিই আগে। ছবিটা জানলে অঙ্ক অনেক সহজ হয়ে যাবে, সুতরাং ছবিটা আঁকার চেষ্টা করতে হবে। স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম। স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম অর্থাৎ কি আছে, স্লোপ দেওয়া আছে, একটা সরলরেখার স্লোপ দেওয়া আছে মানে প্রবণতা দেওয়া আছে, ইন্টারসেপ্ট মানে এখানে ধনাত্মক ওয়াই অক্ষকে ছেদ করেছে, কোথায় ওয়াই অক্ষকে ছেদ করেছে সেই বিন্দুটি দেওয়া আছে। মানে ধর এইরকম একটা সরলরেখা স্লোপ দেওয়া আছে মানে এটা আমরা জানি, এই কোণটা জানি বা প্রবণতাটা জানি, এম জানি, আর ওয়াই অক্ষকে যে দৈর্ঘ্যে ছিন্ন করে সেটা জানি আমরা, এইটা সি একক দূরত্বে ছিন্ন করে। অর্থাৎ কোনো সরলরেখা প্রবণতা যদি এম হয় এবং মূল বিন্দু থেকে সি একক দূরত্বে যদি ওয়াই অক্ষকে ছিন্ন করে তাহলে তার সমীকরণ কি হবে। তাহলে এই বিন্দুটা আমরা বুঝতে পারছি যে এই বিন্দুটা দিয়ে গেছে, তো এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে? 0c। এবার এই সরলরেখার উপর যে কোনো একটি বিন্দুর অবস্থান ধরলাম এই জায়গাটাই, এইখানে একটা বিন্দুর অবস্থান x, y। তাহলে এক্স ওয়াই বিন্দু থেকে এক্স অ্যাক্সিসের উপর লম্ব টানলাম, আর এই যে 0c বিন্দু যেটা সেখান থেকে এই লম্বের উপর একটা লম্ব টানা হলো। তাহলে এবার দেখতে পাচ্ছ যদি এটা এই কোণ থিটা হয় তাহলে এক্স অ্যাক্সিস এবং এই যে টেনেছি এই সরলরেখাটা এটা পরস্পরের সমান্তরাল, তাহলে এই কোণটাও থিটা হচ্ছে, এই কোণটাও থিটা, তাহলে ট্যান থিটা সমান এম সমান ট্যান থিটা সমান কি পাবো? লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এই মানটুকু, এখান থেকে এই মান কত হচ্ছে? পুরোটা ওয়াই, এইখান থেকে হচ্ছে সি, তাহলে এটা হচ্ছে ওয়াই মাইনাস সি, আর এই মানটা হচ্ছে এইখান থেকে এইটুকু এক্স। তাহলে ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি অর্থাৎ ওয়াই মাইনাস সি বাই এক্স। তাহলে এটা কি সিম্পলিফাই করে নিই, ওয়াই ইকাল টু এম এক্স প্লাস সি। এইটি হচ্ছে স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম অর্থাৎ প্রবণতা ছেদিতাংশ আকার। যেমন বলা হলো যে কোনো সরলরেখার এম প্রবণতা 1 আর ছেদিতাংশ মানে সি এর মান ওয়াই অক্ষকে বলে দেওয়া হলো যে 3 একক দূরত্বে ছিন্ন করেছে, তাহলে সমীকরণ কি হবে? মান বসিয়ে দেবো এখানে যে y ইকাল টু এম হচ্ছে 1, তাহলে এক্স প্লাস 3। এরপরে আমাদের আছে পয়েন্ট স্লোপ ফর্ম অর্থাৎ বিন্দু প্রবণতা আকার। আমাদের স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম এটা হয়ে গেল, এবার বিন্দু প্রবণতা আকার।
পয়েন্ট স্লোপ। পয়েন্ট স্লোপ ফর্ম। আচ্ছা, এর আগে যে আকারটা আমরা দেখলাম যে প্রবণতা ছেদিতাংশ আকার, সেখান থেকেও এইখানে আসা যায় যে ওই সরলরেখা যদি কোনো সরলরেখা প্রবণতা এম, এখানে স্লোপ দেওয়া আছে, অর্থাৎ এমটা আমরা জানি, এম জানি, আর বিন্দু পয়েন্ট দেওয়া আছে x1 y1, একটা বিন্দু দেওয়া আছে সরলরেখার উপরে, অর্থাৎ x1 y1 বিন্দুগামী যে সরলরেখার প্রবণতা এম তার সমীকরণের আকার কি হবে। x1 y1 বিন্দুগামী যে সরলরেখার প্রবণতা এম তার আকার কি হবে, সেটাই হচ্ছে পয়েন্ট স্লোপ ফর্ম, বিন্দু প্রবণতা আকার। এবার দেখো আমরা যেটা আগেরটা করলাম প্রবণতা ছেদিতাংশ আকারে, যদি প্রবণতা এম হয়, ছেদিতাংশ সি হয়, তাহলে সেই সরলরেখার সমীকরণ কি পেলাম, y = mx প্লাস সি। এখানে দেখো সিটা আননোন, কিন্তু এম এখানে দেওয়া হয়েছে গিভেন, আমরা প্রবণতা জানি, তাহলে সি এর মানটা বের করতে হবে। এবং একটা বিন্দু দেওয়া আছে যেটা x1 y1 বিন্দুগামী, তাহলে যেহেতু ইহা x1 y1 বিন্দুগামী, তাহলে কি হবে, y1 = m x1 প্লাস সি, এইটা। এখান থেকে সি নিয়ে এখানে বসিয়ে দিলে হবে, বা সিকে দুটো থেকে এলিমেন্ট করে দিলেই হবে। তাহলে 1 বিয়োগ 2 করে পাই, 1 বিয়োগ 2 করলেও সি চলে যাচ্ছে, করে পাই y - y1 = mx - mx1, অর্থাৎ m কমন x - x1, আর সি তো কেটে গেল। এইটা হচ্ছে বিন্দু প্রবণতা আকার। y যদি x1 y1 বিন্দুগামী এবং প্রবণতা যদি m হয়, সেই সরলরেখার সমীকরণ হচ্ছে y - y1 = m × x - x1। এবার এখানে দেখো, এখানে একটা দেখার জিনিস আছে যে এম যদি থিটা উৎপন্ন হয়, তাহলে এম সমান tan থিটা, তাহলে এখানে tan থিটা যদি বসাই, y - y1 = tan থিটা × x - x1। সাইন থিটা বাই কস থিটা, সাইন চলে এখানে, সাইন থিটা = cos থিটা = সংযোজন প্রক্রিয়া দিলে যেটা আসবে, অর্থাৎ r সমান √x - x1 তা হোল স্কয়ার প্লাস y - y1 এর হোল স্কয়ার, আর নিচে √sin² থিটা প্লাস cos² থিটা = 1। তাহলে এই আকারটা যেটা পেলাম, এই সরলরেখার যে এই যে বিন্দু প্রবণতা আকারকে আবার এই আকারেও প্রকাশ করা যাচ্ছে, সেটা হচ্ছে প্রতিসম আকার বা সিমেট্রিক্যাল ফর্ম। প্রতিসম আকার, এটাকে বলা হয় প্রতিসম আকার। অর্থাৎ আর এর মান কি হলো, এক্স ওয়াই বিন্দু থেকে x1 y1 বিন্দুর দূরত্ব, সিমেট্রিক্যাল ফর্ম বা প্রতিসম আকার। এরপরে হচ্ছে নেক্সট আকারটা হচ্ছে 2 পয়েন্ট ফর্ম, দুই বিন্দু আকার। দুই বিন্দু আকার, এটা খুব সহজেই নির্ণয় করা যায়।
দুই বিন্দু আকার, অর্থাৎ একটা সরলরেখা দুটো বিন্দুগামী যদি হয়, দুটো বিন্দু দেওয়া আছে, সেই দুই বিন্দুগামী, এটা x1 y1 আর x2 y2 বিন্দুগামী সরলরেখার সমীকরণের আকার কি হবে? যদি এই সরলরেখাটার প্রবণতা আমরা m ধরি, এই কোণটা থিটা ধরি, তাহলে প্রবণতা m, তাহলে আমরা জানি যে m সমান tan থিটা, একটু আগেই জানলাম। তাহলে tan থিটার মান দুই বিন্দুগামী সরলরেখার প্রবণতা, দুই বিন্দুগামী সরলরেখার প্রবণতা একটু আগেই বার করেছি যে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এবার একটা বিন্দুগামী বিন্দু প্রবণতা আকার দিয়ে আমরা সরলরেখার সমীকরণ অলরেডি বার করেছি। বিন্দু প্রবণতা আকার, অর্থাৎ যদি x1 y1 বিন্দুগামী সরলরেখাটা হয় এবং প্রবণতা যদি m হয়, তার সমীকরণ আমরা জানি যে কি জানি, y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। তাহলে m এর মানটা আমরা বের করে রেখেছি, m এর মান বসিয়ে দিই, বা y মাইনাস y1 ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 ইন্টু x মাইনাস x1। এটি হচ্ছে দুই বিন্দু আকার। দুই বিন্দু কেমন, ধরো বলা হলো 2 0 ও 0 4 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে? 2 0 এবং 0 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে এই ফর্মে বসিয়ে দেবো, কি হবে, y মাইনাস y1, প্রথমটাকে যদি x1 y1 ধরি, এটা x1 y1, তাহলে ওটা x2 y2, তাহলে y মাইনাস y1 মানে 0, y2 4 মাইনাস y1 0, নিচে x2, এখানে x2 0 মাইনাস x1 2 ইন্টু x মাইনাস x1। এটা সিম্পলিফাই করি, তাহলে y ইকাল টু এখানে হচ্ছে মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস x1 এর মানটা এখানে বসিয়ে দিই, x1 হচ্ছে 2, তাহলে এখানে মাইনাস 2 হলো x মাইনাস 2। এটা সিম্পলিফাই যদি করে নিই, এদিকে মাইনাস 2x বাঁ দিকে আসছে, 2x প্লাস y, ডান দিকে প্লাস মাইনাস মাইনাস প্লাস 4, এই সরলরেখার সমীকরণ হবে। তাহলে 2 পয়েন্ট ফর্ম জানা গেল। এরপরে হচ্ছে আমাদের নেক্সট ফর্মটা হচ্ছে ইন্টারসেপ্ট ফর্ম। ইন্টারসেপ্ট ফর্ম, ইন্টারসেপ্ট ফর্ম। ছেদিতাংশ আকার, ইন্টারসেপ্ট ফর্ম অর্থাৎ ছেদিতাংশ আকার। ছেদিতাংশ আকার বলতে কোনো সরলরেখা যদি দুটো অক্ষকেই ছেদ করে, কোনো সরলরেখা যদি দুটো অক্ষকেই ছেদ করে, তাহলে তার সমীকরণ কি হবে? যেমন ধরো এক্স অক্ষকে a একক দূরত্বে আর y অক্ষকে b একক দূরত্বে ছেদ করে, এইরকম একটা সরলরেখা। তাহলে এই রকম সরলরেখার সমীকরণ কি হবে? এটা হচ্ছে ছেদিতাংশ আকার বা ইন্টারসেপ্ট ফর্ম। সরলরেখাটি এক্স অক্ষ থেকে a একক দূরে ছিন্ন করেছে এবং y অক্ষকে b একক দূরত্ব ছিন্ন করেছে, তাহলে এই সরলরেখার আকার কি হবে? তা আমরা জানি যে তাহলে এই বিন্দুটা, এই বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি a0 হবে, আর এই বিন্দুর স্থানাঙ্ক হবে 0, b। তাহলে এই সরলরেখাটা পেয়ে গেলাম, দুটো বিন্দু দিয়ে গেল, দুই বিন্দু আকার। তাহলে দুই বিন্দু আকার আমরা লিখতে পারবো a0 এবং 0 বিন্দুগামী সরলরেখার সমীকরণ। আমরা এটাকে x1 y1 যদি এটাকে ধরি আর এটাকে x2 y2, তাহলে কি ফর্মটা হবে? y মাইনাস y1 0 ইকুয়াল টু y2 মানে b মাইনাস 0 বাই x2 0 মাইনাস x1 a ইন্টু x মাইনাস x1 a। এই আকার দুই বিন্দু আকারে লিখলাম।
তাহলে এটা যদি আর সিম্পলিফাই করি ওয়াই ইকাল টু মাইনাস বি বাই এ ইন্টু এক্স মাইনাস এ, বা বিটা এদিকে নিয়ে এলাম ওয়াই বাই বি ইকাল টু মাইনাস এক্স বাই এ ওয়ান, বা এটা বাম দিকে নিয়ে আসি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান। এইটি হচ্ছে ইন্টারসেপ্ট ফর্ম বা ছেদিতাংশ আকার। এই সরলরেখাটাকে কিন্তু মানে এই সরলরেখাটা কখনোই মূলবিন্দু আকার দিয়ে যাবে না, এই সরলরেখাটা কি মানে মূলবিন্দু আকারে যাবে না, এবং এর কোনো সময় এক্স অক্ষের সমান্তরাল হবে না বা ওয়াই অক্ষরও সমান্তরাল হবে না। অর্থাৎ এই যে ফর্মটা পেলাম ইন্টারসেপ্ট ফর্ম, এই ফর্মটা এই আকারটাকে কোনো সময় মূল বিন্দুগামী সরলরেখার আকারে প্রকাশ করাও যাবে না, অথবা এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল আকারেও প্রকাশ করা যাবে না। এবার নেক্সট ফর্ম আছে নর্মাল ফর্ম বা অভিলম্ব আকার। নর্মাল ফর্ম, অভিলম্ব আকার। অভিলম্ব আকার, অভিলম্ব আকারটা কেমন আগে ছবিটা এঁকে দিই, তাহলে বোঝা সহজ হবে। বোঝা গেল যে অভিলম্ব আকার বলতে যে মূল বিন্দু থেকে কোনো সরলরেখা লম্ব দূরত্ব যদি পি হয়, এই যে মূল বিন্দু থেকে এই একটি সরলরেখা, এই মূল বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব পি, এবং লম্ব এক্স অক্ষে ধনাত্মক দিকের সহিত যদি আলফা কোণ উৎপন্ন করে, তাহলে যে সমীকরণটা আকার বের করতে হবে সেইটাই হচ্ছে নর্মাল ফর্ম। তাহলে নর্মাল ফর্মে কি কি আমরা জানবো, দেওয়া আছে কি কি, যে মূল বিন্দু থেকে সরলরেখার লম্বের দৈর্ঘ্য এবং লম্বটি এক্স অক্ষে ধনাত্মক দিকের সহিত যে কোণটা উৎপন্ন করেছে সেই কোণের মান। এখানে একটা মনে রাখতে হবে যে এখানে পি সর্বদা ধনাত্মক, লম্বের দৈর্ঘ্য সর্বদা ধনাত্মক, পি অলওয়েজ পজিটিভ, পি হচ্ছে পজিটিভ। তাহলে এবার দেখি কীভাবে নির্ণয় করা যায় যে এই সরলরেখাটা দুটো অক্ষকেই ছেদ করেছে। যদি আমরা এক্স অক্ষকে এ একক দূরে ছিন্ন করে এবং ওয়াই অক্ষকে বি একক দূরত্বে ছিন্ন করে ধরে নিয়ে যদি এগোয়, তাহলে এই বিন্দুটা হবে এ কমা 0 আর এটা হবে 0, বি। তাহলে দুই বিন্দু আকারে সরলরেখার সমীকরণ কি হবে, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। যেহেতু সরলরেখাটি এক্স অক্ষকে A0 বিন্দুতে এবং ওয়াই অক্ষকে 0B বিন্দুতে ছেদ করেছে, সুতরাং এই সরলরেখার আকার হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। যেহেতু এখানে আমার এ বি আননোন, আমার দেওয়া আছে পি এবং আলফা, সুতরাং এ বি এর মানটাকে পি এবং আলফার আকারে প্রকাশ করতে হবে। তাহলে এইখানে এই ত্রিভুজ থেকে দেখো, এই ত্রিভুজ থেকে এটা তো লম্ব, এটা লম্ব হচ্ছে, তাহলে এইটা আলফা, তাই এটা অতিভুজ, তাহলে এটা হচ্ছে এটা লম্ব হলে এটা ভূমি, তাহলে এটা অতিভুজ। তাহলে এইটাকে ভূমি হচ্ছে যেহেতু আলফা কোণ ভূমি, তাহলে অতিভুজ এটা লম্ব, আমার এইটা জানা আছে আর এটা জানা আছে, আমার ভূমি জানা আছে আর অতিভুজ জানা আছে। তাহলে কস আলফা হচ্ছে ভূমি বাই অতিভুজ, পি বাই এ, তাই তো, যে ভূমির সঙ্গে অতিভুজের সম্পর্ক।
ভূমির সঙ্গে অতিভুজের সম্পর্ক পি বাই কস আলফা, কস দিয়ে সম্পর্ক আছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ কস আলফা। আবার বি এর সঙ্গে সম্পর্ক বার করতে হবে। দেখো এইটা 90 ডিগ্রি আমরা জানি, এটা যদি আলফা হয় তাহলে এইটা 90 মাইনাস আলফা, কেন এটাও 90, এটা 90 মাইনাস আলফা, অর্থাৎ এইটা আলফা, এইটা আলফা হচ্ছে, এই কোনটা আলফা। তাহলে এই আলফা এটা জানলাম, এটা অতিভুজ আর পি জানি, তাহলে এখানে লম্ব জানি, লম্ব এই ত্রিভুজটাই দেখো, এই ত্রিভুজটা দেখি লম্ব আর অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ সমান কি হবে সাইন আলফা, তাহলে সাইন আলফা সমান পি বাই বি হয়েছে। তাহলে এখান থেকে এ আর বি এর মানটা বা 1/a এবং 1/b এর মানটা যদি বসিয়ে দিই, তাহলে এক্স 1/a কত আছে, 1/a হচ্ছে cos আলফা বাই পি, cos আলফা বাই পি প্লাস y ইন্টু 1/b হচ্ছে সাইন আলফা বাই পি ইকুয়াল টু 1। একটু সিম্পলিফাই করলে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। তাহলে এটা নর্মাল ফর্ম, আমরা যে যা দেওয়া ছিল আলফা দেওয়া ছিল পি দেওয়া ছিল সেই আকারে এসছে। তাহলে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি, এটা হচ্ছে অভিলম্ব আকার। তাহলে আমাদের সরলরেখার মোটামুটি আকারগুলো জানা হয়ে গেল, যতগুলো আকার বললাম সমস্ত আকার মনে রাখতে হবে, নাহলে অঙ্ক কিন্তু বুঝতে হবে না, সব আকারগুলো মনে রাখতে হবে। এরপরে আরেকটি আকার আছে যেটা হচ্ছে জেনারেল ফর্ম, সাধারণ আকার, জেনারেল ফর্ম। সাধারণ আকার, সরলরেখার সাধারণ আকার হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, এটি সরলরেখার সাধারণ আকার। এই সাধারণ আকারকে অন্যান্য আকারে কীভাবে প্রকাশ করা যায়, অন্যান্য আকারে কীভাবে প্রকাশ করা যায়। প্রথমে দেখো এটাকে যদি আমরা প্রথম করেছিলাম কি প্রবণতা ছেদিতাংশ আকার, যদি এই আকারে প্রকাশ করি প্রবণতা ছেদিতাংশ আকারে, সেই আকারটা কি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তাহলে আমরা লিখব বি ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস সি, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু মাইনাস এ বাই বি ইন্টু এক্স মাইনাস সি বাই বি। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকার হয়ে গেল। এইটাই হচ্ছে প্রবণতা ছেদিতাংশ আকার, অর্থাৎ প্রবণতা হচ্ছে মাইনাস এ বাই বি প্রবণতা, আর ছেদিতাংশ হচ্ছে মাইনাস সি বাই বি, ছেদিতাংশ হচ্ছে মাইনাস সি বাই বি। বি এবং সি দুটোই পজিটিভ যদি হয় তাহলে নেগেটিভ অক্ষকে সি বাই বি দূরত্বে ছিন্ন করবে। এরপরে কি ফর্ম ছিল, দুই বিন্দু আকার, ইন্টারসেপ্ট ফর্ম, ছেদিতাংশ আকারে প্রকাশ করা যাবে। ছেদিতাংশ আকার, ছেদিতাংশ আকারে যদি প্রকাশ করি তাহলে এখান থেকে কী পাচ্ছি আমরা, ছেদিতাংশ আকারটা আমার কি ছিল, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। তাহলে ডান দিকে 1 করতে হবে, তাই সি কে ডান দিকে পজিটিভ রাখি, তাহলে মাইনাস এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল টু সি। এবার বোথ সাইড সি দিয়ে ডিভাইড করে দিই, বা মাইনাস এক্স বাই সি বাই এ মাইনাস ওয়াই বাই সি বাই বি ইকুয়াল টু 1, বা এক্স বাই মাইনাস সি বাই এ প্লাস ওয়াই বাই মাইনাস সি বাই বি ইকুয়াল টু 1। ছেদিতাংশ আকারে প্রকাশ হয়ে গেল। তাহলে সরলরেখার সাধারণ আকারকেও ছেদিতাংশ আকারে প্রকাশ করা সম্ভব। এরপরে যেটা করব নর্মাল ফর্ম, এর নর্মাল ফর্মে প্রকাশ করতে হবে।
এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি এই আকারে প্রকাশ করতে হবে। তাহলে এখানে সি যদি পজিটিভ হয়, সি পজিটিভ, সিকে পজিটিভ ধরে আগে এগোয়, সি পজিটিভ, তাহলে আমাদের প্রকাশ করতে হবে এই যে এক্স কস আলফা, নর্মাল ফর্মটা কি ছিল, এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি এই আকারে আমাদের প্রকাশ করতে হবে। তাহলে আমরা সিটা পজিটিভ ধরেছি, তাহলে এই সমীকরণটাকে এই আকারে আগে লিখি। কি আছে, এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু মাইনাস সি। এবার এই সরলরেখায় 1 নম্বর সরলরেখা, এটা 2 নম্বর সরলরেখা, এই দুটো সরলরেখা যদি অভিন্ন হয়, সরলরেখা দুটো যদি অভিন্ন হয়, অর্থাৎ এটাই যদি নর্মাল ফর্ম হয়, অভিলম্ব আকার হয়, তাহলে এইটার সঙ্গে এই সরলরেখাটা অভিন্ন হবে। দুটো সরলরেখা অভিন্ন হলে কি হয়, আমরা নিচে ক্লাসে শিখেছি, 10-এ শিখেছি যে এক্সের সহগের অনুপাত সমান ওয়াই সহগের অনুপাত সমান ধ্রুবক পদের অনুপাত। তাহলে কি হবে, এই যে cos আলফা বাই এ সমান ওয়াই সহগ সাইন আলফা বাই বি সমান পি বাই মাইনাস সি, এইটা। আর সবগুলো উল্টে যদি দিই, সি বাই পি সমান মাইনাস এ বাই কস আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই সাইন আলফা। এই দুটো যদি সংযোজন প্রক্রিয়া দিয়ে দিই, তাহলে কি হচ্ছে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা অলওয়েজ পজিটিভ হবে, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে হচ্ছে রুট ওভার সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, এর মান 1। তাহলে এইখান থেকে আমাদের কি কি পাচ্ছি মান, সি এর মান পাচ্ছি, তাহলে সি ইকুয়াল টু পি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এর মান পাচ্ছি, কস আলফার মান পাচ্ছি কস আলফা মাইনাস এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন আলফা সমান রুট ওভার মাইনাস বি বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই মানগুলো আমরা অবিলম্ব আকারে বসিয়ে দেবো। আচ্ছা, এখানে এটা পি বার করতে হবে, পি ইকুয়াল টু, তাহলে পি ইকুয়াল টু সি বাই, তাহলে পি কস আলফা এবং সাইন আলফার মানটা এখানে বসিয়ে দিই 2 নম্বর সমীকরণে। 2 নম্বর সমীকরণে বসালে কি পাচ্ছি, 2 নম্বর সমীকরণে তাহলে এক্স কস আলফার মান মাইনাস এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ওয়াই সাইন আলফার মান মাইনাস বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর পি এর মান, পি হচ্ছে সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে, সিম্পলিফাই করলে মাইনাস এ এক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার
মাইনাস বিওয়াই বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। রাইট হ্যান্ড সাইড এটা অলওয়েজ পজিটিভ হতে হবে, কারণ যেহেতু এটা লম্বের দৈর্ঘ্য। তাহলে এই আকারে প্রকাশ হয়ে গেল যে এই সাধারণ আকার ছিল এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এই সমীকরণকে কীভাবে প্রকাশ হলো দেখ, যে বোথ সাইড মানে তিনটে রাশিকেই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করা হয়েছে। অর্থাৎ এ হচ্ছে এক্সের সহগ, বি হচ্ছে ওয়াইয়ের সহগ এবং সি হচ্ছে ধ্রুবক পদ। তাহলে তিনটে রাশিকেই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করা হয়েছে। আর সি যদি পজিটিভ হয় সি ডান দিকে পজিটিভ হিসেবে থাকবে, যদি সি যদি নেগেটিভ হয়, এবার সি যদি ঋণাত্মক হয়, ধনাত্মক দিয়ে এটা হলো যে সি যদি ঋণাত্মক হয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে ডান দিকে আমাদের পজিটিভ মান থাকবে। যদি সি নিজেই নেগেটিভ হয় তাহলে সেটাকে মাইনাস করতে হবে, অর্থাৎ মাইনাস দিয়ে গুণ করে দিলে যা হয় এক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস by by root over a square plus b square equal to minus c by root over a square plus b square। c নেগেটিভ, এখানে c হচ্ছে নেগেটিভ, c নেগেটিভ। এই ফর্মটা হচ্ছে c পজিটিভ, এটা c নেগেটিভ। বোঝা গেল যে সাধারণ আকারকে আমরা অভিলম্ব আকারে কীভাবে প্রকাশ করলাম। এবার ছোট ছোট অঙ্ক আছে, অনেক ছোট ছোট অঙ্ক আছে, সেগুলো করা যেতে পারে। দুই একটা ছোট ছোট অঙ্ক করি। যেমন যে কোনো সরলরেখা এক দুই বিন্দুগামী কোনো সরলরেখা এক দুই বিন্দুগামী কোনো সরলরেখার প্রবণতা (45°) প্রবণতা -1 -1 হলে ভর সমীকরণ নির্ণয় করো। তার মধ্যে কী দেওয়া আছে? এক দুই বিন্দুগামী এবং প্রবণতা -1। তাহলে বিন্দু প্রবণতা আকার দেওয়া আছে আমাদের, বিন্দু প্রবণতা আকারে আমরা সমীকরণ জানি, কি জানি? y - y1 = m × x - x1। তা লিখে ফেলি প্রবণতা -1, তা লিখে ফেলি। অতএব যে সরলরেখার সমীকরণ কি হবে? y - y1 মানে 2 = m মানে -1, x - x1 মানে 1। এটা এখানে কি পাচ্ছি? তাহলে y - 2 = -x + 1 বা x বাঁ দিকে আসছে x + y, 2 ডান দিকে গেল, হয়ে গেল 3। এটা সরলরেখার আকার। যদি বলা হয় এই অতঃপর এই সরলরেখাটিকে, যে সরলরেখার সমীকরণ নির্ণয় করো, ছেদিতাংশ আকারে সরলরেখার সমীকরণ নির্ণয় করো,
এটা তো আমরা এই প্রবণতা বিন্দু প্রবণতা আকারে করলাম, এটা দিয়ে সরলরেখার সমীকরণ যে সরলরেখাটি এরপরে বলা যদি বলে এই যে সরলরেখাটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে যে যত একক দূরত্বে ছিন্ন করে বা যে বিন্দুতে ছেদ করে তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। যে সরলরেখাটি অক্ষদ্বয়কে যে দুটি বিন্দুতে ছেদ করে তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। এই পর থেকে যদি অতঃপর এই সরলরেখাটি অক্ষদ্বয়কে যে দুটি বিন্দুতে ছেদ করে তাহাদের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এটাকে আমাকে ছেদিতাংশ আকারে প্রকাশ করতে হবে। ছেদিতাংশ আকারটা কী ছিল? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। তাহলে এই আকারে প্রকাশ করি, তাহলে কী হবে? এক্স বাই 3 প্লাস ওয়াই বাই 3 ইকুয়াল টু 1। তাহলে এক্স অক্ষকে 3, 0 বিন্দুতে এবং ওয়াই অক্ষকে 0, 3 বিন্দুতে ছেদ করেছে। তাহলে অতএব এক্স অক্ষকে এক্স অক্ষকে 3, 0 বিন্দুতে ও ওয়াই অক্ষকে 0, 3 বিন্দুতে ছেদ করেছে, ছেদ করে, হয়ে গেল, বোঝা গেল। বিভিন্ন রকম সমীকরণ আছে, যেমন ধরো যেমন 2x প্লাস 6y ইকুয়াল টু 24, 2x প্লাস 6y ইকুয়াল টু 24। এই সরলরেখাটি অক্ষদ্বয়কে যে বিন্দুতে ছেদ করে তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। এখান থেকেও করা যাবে। তাহলে এটাকে আমাকে ছেদিতাংশ আকারে প্রকাশ করতে হবে। ছেদিতাংশ আকার বলতে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। তাহলে ছেদিতাংশ আকারে প্রকাশ করি, অর্থাৎ 24 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 2x বাই 24 প্লাস 6y বাই 24 ইকুয়াল টু 1। তাহলে x বাই 12 প্লাস y বাই 4 ইকুয়াল টু 1। তাহলে বোঝা গেল ছেদিতাংশ আকারে আমাদের প্রকাশ হয়ে গেছে। তাহলে এক্স অক্ষকে 12, 0 বিন্দুতে আর ওয়াই অক্ষকে 0, 4 বিন্দুতে ছেদ করে। তাহলে ছেদিতাংশ আকারে আমাদের প্রকাশ হয়ে গেল। তাহলে আমরা এরপরে বলতে পারবো অতএব এক্স অক্ষকে 12, 0 বিন্দুতে এবং ওয়াই অক্ষকে 0, 4 বিন্দুতে ছেদ করে। এরপরে যদি আরও প্রশ্ন হতে পারে যে সরলরেখাটি অক্ষদ্বয়কে যে দুটি অংশে ছিন্ন করে সেই অক্ষদ্বয়ের ছিন্ন অংশ এবং সরলরেখার ছেদিতাংশ নিয়ে যে ত্রিভুজ তৈরি হয় তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখান থেকে আমরা কি বলবো যে এক্স অক্ষকে 12 একক দূরত্বে ছিন্ন করে। ছবিটা এইরকম, ছবিটাকে দেখে নিই। 12 একক দূরত্বে ছিন্ন করে আর এটা 4 একক দূরত্বে ছিন্ন করে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি করে বেরোবে? এটা ভূমি পেয়ে গেছি, এটা লম্ব পেয়ে গেছি। তাহলে ত্রিভুজ সমান হাফ ভূমি ইন্টু উচ্চতা। এই তো বর্গ একক ক্ষেত্রফল যেহেতু করলে 24 বর্গ একক। তাহলে যে ত্রিভুজ পেলাম সেই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 24 বর্গ একক। নেক্সট একটা ছোট্ট অঙ্ক করি। টু এক্স প্লাস 3y ইকুয়াল টু 6। এই সরলরেখাটির
মূলবিন্দু থেকে এই সরলরেখাটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। এইটা করেই আমাদের আজকে শেষ হবে এই অঙ্কটা করে। মূলবিন্দু থেকে এই সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আগে ছবিটা দেখে নিই, ছবিটা করে নিতে পারলে সুবিধে। লম্বের দৈর্ঘ্য আমরা কোথায় দেখেছি? মূলবিন্দু থেকে লম্বের দৈর্ঘ্য অভিলম্ব আকারে। তাহলে এটাকে অভিলম্ব আকারে প্রকাশ করতে হবে। অভিলম্ব আকারটা কি ছিল? এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। এর সাধারণ আকার আছে যেটাকে আমরা অভিলম্ব আকারে প্রকাশ করেছিলাম। এই আকারটা ঠিক এই রকম আকার, অর্থাৎ এইটা যদি লম্ব হয় এই লম্বের দৈর্ঘ্যটা আমাকে বের করতে হবে। তাহলে এটার অভিলম্ব আকার প্রকাশ আমরা করেছি যে 2x বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 3y বাই equal to 6 by 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার করলে কত হচ্ছে? এখানে 6 তাহলে এটা লম্বের দৈর্ঘ্য, এটা বেরিয়ে গেল পি, যে এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। অতএব মূলবিন্দু থেকে মূলবিন্দু থেকে 2x প্লাস 3y ইকুয়াল টু 6 সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। অঙ্কিত লম্বের দৈর্ঘ্য সমান 6 বাই রুট ওভার 13 একক। এরকম সোজা অঙ্ক, বোঝা গেছে? তাহলে আজকে যে চ্যাপ্টারটা তোমাদের আমি করালাম যে সরলরেখা স্ট্রেট লাইন, এর বিভিন্ন আকারগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এই আকার প্রত্যেকটা আকার কিন্তু মনে রাখতে হবে। মানে তোমরা যেমন অ ক খ এগুলো মনে আছে, তোমাদের ফর্মুলা মনে আছে, এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার যেমন মনে রেখেছো, ঠিক এই আকারগুলো বিভিন্ন ফর্মগুলো সরলরেখা মনে রাখতে হবে। তাহলেই তোমরা যে কোনো অঙ্ক ভালোভাবে করতে পারবে। যাক, আজকে এখানে আমাদের ক্লাস শেষ হলো। তোমরা আরও ভালো থাকো, ভালোভাবে প্র্যাকটিস করো এবং এগিয়ে যাও।